জানেন তো, এমন কিছু কিছু সিনেমা আছে সেই সিনেমা তো দেখা হয়ে যায়, কিন্তু তার গল্পের রেশ যেন অনেক দিন পর্যন্ত মনে গেঁথে যায়। আর সে যদি হয় কোরিয়ান সাইকো থ্রিলার, তাহলে তো আর কিছু বলারই নেই। আজকে আমি আপনাদের সাথে যেই মুভিতে এক্সপ্লেন করব, সেই মুভির প্রত্যেকটা স্পটে স্পটে আছে এক একটা ভীষণ ভীষণ টুইস্ট। আপনার মনে হবে আপনি খুনিকে বুঝতে পারছেন, কিন্তু কিছুক্ষণ পরে সব কিছু আবার গুলিয়ে যাবে। তাহলে চলুন শেষ পর্যন্ত এই গল্পটা একবার শুনে দেখুন, আর আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা আলোচনা করছি কোরিয়ান সাইকো থ্রিলার 2017 সালে মুক্তি পাওয়া মুভি ফরগটেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি পরিবারকে দেখি, যেই পরিবারে মোট 4 জন সদস্য, মা, বাবা আর 2 ভাই। বাড়ির ছোট ভাইয়ের নাম জিনসুক আর বড় ভাইয়ের নাম ইয়নসুক। ছোট ভাই জিনসুক তার দাদা ইয়নসুককে নিজের আইডল বলে মনে করে। মতে তার দাদার মতো মানুষ হয় না, যে একদিকে লেখাপড়া থেকে সমস্ত কিছুতে ভালো, সে সমস্ত কিছুকেই করতে পারে। আর জিনসুক, তার মনে হয় সে তার দাদার থেকে কিছুটা পিছিয়ে। তবে 2 ভাইয়ের মধ্যে কোনো হিংসে নেই, আছে বেশ যথেষ্ট ভালোবাসা। নতুন বাড়িতে শিফট হওয়ার সময় জিনসুক লক্ষ্য করে তার উল্টো দিকের রুমটা বন্ধ করা আছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করলে তার বাবা জানায় নিশ্চয় আগের বাড়ির মালিক কোনো জিনিস রেখে গেছে, যখন দরকার পড়বে সে হয়তো এসে নিয়ে যাবে। এই বলে তারা একসাথে ডিনার করতে শুরু করে। ডিনার করতে করতে জিনসুকের মনে হয় এই পাশের ঘরটাতে নিশ্চয়ই কেউ যেন হাঁটাচলা করছে। তার মা জানায় না, এটা আকাশে মেঘ ডাকার শব্দ। এই বলে জিনসুককে তার ঘরে শুয়ে পড়তে বলে। জিনসুকও তার রুমে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই তার দাদা তাকে রাখতে আসে। আসলে 2 ভাই ঠিক করেছে আজকে একটু ইভিনিং ওয়াকে যাবে। খাওয়া দাওয়ার পর তাই তারা হাঁটতে যায়। আর সেই সময় তার দাদা ইয়ংসুককে হঠাৎ করে একটা গাড়ি এসে জোর করে তুলে নিয়ে চলে যায়। জিনসুক কিছু বুঝতে পারে না। জিনসুক দৌড়ে এসে তার বাড়িতে সমস্ত ঘটনাটা জানায়, আর সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে। সে পুলিশকে সে গাড়ির নাম্বারটা দেয়, কিন্তু পুলিশ জানায় এই নাম্বারে কোনো গাড়ির অস্তিত্ব নেই। এইভাবে বেশ অনেক দিন কেটে যায়, একবারে 19 দিন। 19 দিন পর হঠাৎ করেই তার দাদা আবার ফিরে আসে, কিন্তু তার দাদা এসে বলে তার কোনো কিছুই মনে নেই। সে এতদিন কোথায় ছিল, কি হয়েছিল, কিচ্ছু মনে নয়। এই সময় ডাক্তার দেখে তাকে জানায় নিশ্চয়ই তাকে কোনো এক রকমের ড্রাগস দেওয়া হয়েছিল, যার ফলে তার এখন কোনো কিছু মনে করতে পারছে না। কিন্তু জিনসুকের ধারণা হয় তার দাদা একটু বদলে গেছে, তার কথাবার্তা হাঁটা চলা যেন সমস্ত কিছু একটু বদলে গেছে। এই রাত্রে জিনসুক লক্ষ্য করে তার দাদা ইয়ংসুক মাঝরাতে কোথাও যেন চলে যাচ্ছে। সে দরজা খোলার শব্দও পায়, কিন্তু সে তার দাদাকে ফলো করে না, চুপচাপ এসে নিজের বিছানাতেই শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে যখন নিজের অ্যাংজাইটি ওষুধ খেতে যাবে, সেটা হাত থেকে পড়ে যায়। ওষুধটা কুড়িয়ে খেতে যেতেই তার মা তখন তাকে খেতে ডাকে, আর সে তার দাদার সাথে খেতে বসে যায়। তার আর ওষুধ খাওয়ার কোনো কথাই মনে থাকে না। এরপরে সে খেতে খেতে তার দাদাকে জিজ্ঞেস করে তার দাদা রাত্রেবেলায় কোথায় গিয়েছিল। তার দাদা জানায় সে তো কোথাও যায়নি, সে ঘরেই ছিল। সে তোর দাদাকে কথার মাধ্যমে জোর দিয়ে বোঝাতে থাকে সে গিয়েছিল, কারণ সে দরজা খোলার আওয়াজ শুনেছে। তবুও তার দাদা তাকে বলে সে কোথাও যায়নি। এই বলে তার দাদা খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যেতে গেলে সে তার দাদাকে বলে তার পা কী করে ঠিক হয়ে গেল। তার দাদা বলে তুমি চুপ করো আর আমার সাথে মজা করা বন্ধ করো। এই বলে তার দাদা সেখান থেকে চলে যায়। জিনসুক কেন এরকম একটা কথা বলল, আর তার দাদা ইয়ংসুক কেন ব্যাপারটাকে মজা হিসেবে নিল, এই পুরো ব্যাপারটা এক্সপ্লেনেশন আমরা ঠিক পরে জানতে পারবো। এরপরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় সন্ধে আবার হয়ে গেছে। জিনসুক টেবিলে বসে পড়াশোনা করছিল, আর তার দাদা তখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছিল। তার দাদা তাকে গুড নাইট বলে শুয়ে পড়ে। আমরা দেখি জিনসুক পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে পড়েছে। এক সময় তার দাদা বিছানা থেকে উঠে আসে আর টেবিলের সামনে এসে দাঁড়ায়, আর আমরা দেখি সে একটা পেন্সিল নিয়ে তার সিজটা বার করছে, আর সেটা তার ভাইয়ের চোখের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে। এই সিনটা দেখলেই মনে হবে তার দাদার যেন ভাইয়ের উপরে একটা বিশেষ রাগ আছে, কিন্তু কি ব্যাপার কিছুই বোঝা যায় না। কিন্তু করতে করতে সিজটা একসময় ভেঙে পড়ে যায় পেন্সিল থেকে। পরে তার দাদা পেন্সিলটা সেখানে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপরে আমরা দেখি আসলে জিনসুক সেখানে ঘুমোয়নি, সে ঘুমানোর অ্যাক্টিং করছিল। চোখ বন্ধ করে সে শুয়েছিল। সে তার দাদাকে বেরিয়ে যেতে দেখলে সে তার দাদাকে ফলো করে। সে তার দাদার পিছন পিছন আসে, আর সে দেখতে পায় তার দাদা একেবারে স্বাভাবিকভাবেই হাঁটছে, পায়ে কোথাও কোনো চোট নেই। এই দেখেই সে এক সময় তার দাদাকে গাড়ি নিতে দেখলে সেও একটি গাড়ি ভাড়া করে তার দাদার পিছন পিছন আসে।
আর এসে একটি অদ্ভুত জায়গাতে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় তার দাদাকে কয়েকজন লোক বশ বলে রাখছে। সে সেখানে বেশ চমকে যায়, আর ভালো করে লোকগুলোকে দেখলে বুঝতে পারে এই লোকগুলোই তার দাদা কিডন্যাপ হয়ে যাওয়ার সময় তাদের বাড়িতে পুলিশ হিসাবে এসেছিল। আর এক সময় এই লোকগুলো জিনসুককে দেখে ফেলে, আর সেই সময় জিনসুক সেখান থেকে পালাতে গেলে লোকগুলো তাকে ধাওয়া করে। আর সেই লোকগুলোর হাত থেকে বাঁচতে জিনসুক একটি গলিতে ঢুকে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে একটি লোক হঠাৎ করে তার মুখ চেপে ধরেছে। আর তারপরে সে লক্ষ্য করে এই লোকটা আর কেউ নয়, সে হলো তার দাদা। এরপরেই আমরা দেখি জিনসুকের ঘুম ভেঙে গেছে, আর সে ঘুম ভেঙে নিজেকে টেবিলে দেখতে পায়। সে মনে করে সে নিশ্চয়ই স্বপ্ন দেখছিল। সে বিছানায় তাকিয়ে দেখে তার দাদা সেখানেই শুয়ে আছে, আর সে টেবিলে উঠে বসে আছে। জিনসুক তার দাদাকে দেখে বেশ ভয় পেয়ে যায়, তাই সে চুপচাপ ছুটে গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। কিন্তু তার দাদা তার এরকম কাণ্ড দেখে বেশ অবাক হয়। সে তার ভাইকে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে সে যেন বাথরুমের দরজাটা খুলে, কিন্তু জিনসুক কিছুতেই দরজা খুলতে রাজি হয় না। অনেক ডাকাডাকি করলে জিনসুক দরজা বন্ধ করে ভিতরে বসে থাকে। শেষমেশ জিনসুকের যখন মনে হয় তার দাদা ইয়ংসুক সেখান থেকে চলে গেছে, সে হাতে একটা পাইপ নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু দেখতে পায় তার দাদা সামনেই দাঁড়িয়ে আছে। এই সময় তার দাদা তাকে ধরে বেঁধে বোঝাতে চেষ্টা করে সে কোনো একটা স্বপ্ন দেখেছে, এই সব সে কোনো কিছুই নয়। কিন্তু জিনসুক কিছুতেই বিশ্বাস করে না। সে বলে, আমি তোমার সত্যিটা জেনে গেছি, তুমি আদেও আমার দাদা নয়, তুমি নিশ্চয়ই অন্য কোনো একটা মানুষ। তার দাদাকে শান্ত করার জন্য শেষমেশ বলে, তুমি নিশ্চয়ই কালকে কোনো ওষুধ খাওনি, মনে করে দেখো। তার মনে পড়ে সে সত্যিই কোনো ওষুধ খায়নি। তারপরে সে অনেকটা শান্ত হয়, কিন্তু সে টেবিলের তলায় ওষুধ কুড়াতে গিয়ে লক্ষ্য করে সেখানে পেন্সিলের ভাঙা টুকরোটা পড়ে আছে। বুঝতে পারে সে আসলে কালকে কোনো স্বপ্ন দেখেনি, যেটা তার সাথে ঘটেছে সেটা পুরোটাই বাস্তব। কিন্তু সেখানে কনফিউজড হয়ে যায়। সে লক্ষ্য করে তার দাদা তো একদম সাধারণই আছে, মানে আগের মতো সেই খোঁড়া পায়েই তো চলছে। তবুও সে কোনো কথা বিশ্বাস করতে পারে না, তাই সে তার মায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তার মা এই সমস্ত ঘটনা শুনে বেশ ঘাবড়ে যায়, আর সে বলে সে তার হাজব্যান্ডকে জানাবে। কিন্তু জিনসুক বলে এখন জানানোর কোনো দরকার নেই, আগে তারা নিজেরা সিদ্ধান্ত নিক, তারা ভালো করে লক্ষ্য করুক, তারপরেই তারা জানাবে। পরে আমাদেরকে আবার রাত্রের সিন দেখানো হয়। আমাদেরকে দেখানো হয় জিনসুক তার রুমে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোনো আওয়াজে জিনসুকের ঘুম ভেঙে যায়, আর সে চুপি চুপি নিচে গিয়ে শুনতে পায় তার মা কারোর সাথে একটা ফোনে কথা বলছে, আর বলছে জিনসুক সব কিছু জেনে গেছে, আমাদেরকে যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, বেশি আর দেরি করা চলবে না। জিনসুক এই সমস্ত কথা শুনে বেশ ঘাবড়ে যায়, তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে চেষ্টা করে, কিন্তু চলে যাওয়ার সময় সে বেশ ধাক্কা খায়, আর ধাক্কা খেতে একটা শব্দ হয়। তার মা তখন বাইরে বেরিয়ে আসে। জিনসুক যা হোক করে দরজার পিছনে লুকিয়ে যায়, তার মা তাকে লক্ষ্য করে না, কিন্তু তার মা ফোনে জানায়, আমার মনে হয় জিনসুক জেনে গেছে, আমি একবার জিনসুককে দেখে আসি। এই শুনে জিনসুক বেশ ভয় পেয়ে যায়, কিন্তু জিনসুক সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা না পেয়ে শেষমেশ বাইরে দিয়ে পাঁচিল ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেই সময় বাইরে বৃষ্টিতে সে বেশ ভালো করেই ভিজে যায়, কিন্তু তার মা আসার আগে সে যা হোক করে বিছানায় শুয়ে পড়ে। এই সময় জিনসুকের মা তার রুমে আসে, আর সে দেখতে পায় জিনসুক শুয়ে আছে, আর সে সেখান থেকে লাইট বন্ধ করে চলে যায়। এই ভেবে জিনসুক যখনই উঠে বসে তখন দেখতে পায় তার মা তার সামনেই দাঁড়িয়ে আছে, আর তার মা তাকে জানায়, তুমি অনেক ঘেমে গেছো তাই না? আসলে জিনসুক বৃষ্টিতে ভিজে গিয়েছিল, আর সে কোনো কিছু চেঞ্জ না করার সুযোগ পেয়ে সে ভেজে জামা কাপড়ে গায়ে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ে। তার মা সমস্ত কিছুই বুঝতে পারে, আর জিনসুক সেখান থেকে এবার ভয় পেয়ে পালানোর চেষ্টা করে। সে ভয় পেয়ে পালিয়ে নিচে আসলে লক্ষ্য করে তার বাবা দরজার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। জিনসুক বুঝতে পারে এরা আসলে কেউই তার পরিবার নয়। জিনসুক সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর সে বৃষ্টির মধ্যেই দৌড়াতে থাকে। সে লক্ষ্য করে তার পেছনে আরেকটি ছেলে দৌড়াচ্ছে, কিন্তু জিনসুক দৌড়ে দৌড়ে একটি পুলিশের গাড়ির সামনে চলে আসে, আর সে পুলিশের কাছে অনুরোধ করে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য। পুলিশরাও সেখান থেকে তাকে নিয়ে আসে, আর তারপরে সে পুলিশ স্টেশনে এসে পুলিশদেরকে জানায় কয়েকজন লোক তাকে তার পরিবার বলে তার সাথে এতদিন রেখেছিল, কিন্তু সে জানতে পেরেছে তারা আসলে কেউই পরিবার নয়। পুলিশ জিনসুকের আইডি নাম্বার চেক করে জানতে পারে জিনসুকের নামে কোনো মিসিং রিপোর্ট নেই, মানে এরাই তার পরিবার। পুলিশ জিনসুককে জানায়, তুমি 41 বছরের একজন লোক, আর তুমি বলছো কিনা তুমি এতদিন ধরে যাদের সাথে আছো তারা কেউ তোমার পরিবার নয়। জিনসুক এই কথা শুনে বেশ ঘাবড়ে যায়। সে লক্ষ্য করে পুলিশ স্টেশনে যে ক্যালেন্ডার টাঙানো আছে সেটা হলো 2017। জিনসুক এই কথা শুনে বেশ ঘাবড়ে যায়, কারণ সে তো তার বাড়িতে দেখেছে 1997-এর ক্যালেন্ডার আছে। জিনসুক পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করে তার বয়স মাত্র 21 বছরের, কিন্তু সেই কথা শুনে পুলিশরা হাসতে শুরু করলে সে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে একটা আয়নার সামনে দাঁড়ায়, আর সে লক্ষ্য করে সত্যি তাকে দেখতে কোনো 21 বছরের যুবক নয়, তাকে বরঞ্চ একজন মধ্যবয়স্ক 40-এর বয়সের কাছাকাছি একজন মানুষ লাগছে।
জিনসক এই সমস্ত জিনিস দেখে বেশ ঘাবড়ে যায়। জিনসক আর এই কোনো কিছুই আর নিতে পারে না। সে আস্তে আস্তে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে আর রাস্তায় ভাবতে থাকে তার তাহলে জীবন থেকে 20টা বছর কোথায় গেল, কোথায় গেল তার 20টা বছর। সে এই সব চিন্তাভাবনা নিয়েই বাড়ি ফিরে আসে। সে চুপি চুপি বাড়ি ঢোকে আর বাড়িতে কাউকে দেখতে পায় না। লক্ষ্য করে বাড়িতে তো কেউ নেই, কিন্তু এতদিন যে রুমের দরজাটা সবসময় বন্ধ থাকতো আর সেই দরজাটা খোলা। জিনসুক চুপি চুপি সেই দরজার ভিতরে ঢুকে। দরজা খুলে ভেতরটি দেখে রুমটি বেশ অগোছালো আর রুমের ভেতরে দুটি ম্যানিকুইন পড়ে আছে। ম্যানিকুইনের গোটা গা বেশ রক্তাক্ত। আর সে সেখানে তার দাদা মানে উনসুককে দেখতে পায় আর সে উনসুককে জিজ্ঞাসা করে যে কি ঘটেছে এখানে। সে জিজ্ঞাসা করে তার জীবন থেকে 20টা বছর কোথায় গেল। এইবার উনসুক তাকে বলতে শুরু করে এই বাড়িতে, বলা ভালো এই ঘরে আজ থেকে 20 বছর আগে দুটো খুন হয়েছে, এক মা আর তার মেয়ের। এই বাড়ি থেকে পুলিশ কমপ্লেনও করা হচ্ছে, কিন্তু খুনিকে কিছুতেই ধরা যায়নি। 20 বছর ধরে চেষ্টা করা হচ্ছে। শেষমেশ পুলিশ হাল ছেড়ে দিলে এই বাড়ির লোকেরা একজন প্রাইভেট ডিটেকটিভকে নিয়োগ করে আর সে হলাম আমি। আর আমি অনেক খুঁজে তোমাকে পেয়েছি, কিন্তু তোমাকে অনেক টর্চার করেও তোমার কাছ থেকে এটা জানতে পারিনি যে খুনটা তুমি একা করেছিলে না তোমার সাথে কেউ যুক্ত ছিল। তাই আমি বাধ্য হয়ে একজন ডাক্তারকে তোমার বাবা সাজিয়ে ইন্ট্রোডিউস করাই। সেই ডাক্তার তোমাকে হিপনোটাইজ করে আর হিপনোটাইজ করে আমরা শুধু এটা জানতে পারি যে তোমার মাঝখানের 20 বছরের স্মৃতি সমস্ত কিছু মুছে গেছে। তাই আমরা পুরোটা একটা পরিবার সেজে আবার তোমাকে এ বাড়িতে নিয়ে আসি আর চেষ্টা করি তোমাকে দিয়ে যদি কোনো কিছু মনে করাতে পারি। সমস্ত কিছু আমাদের প্ল্যান মতোই চলছিল, কিন্তু সেই দিন হঠাৎ করেই পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যায় আর আমি 19 দিন পর জেল থেকে ছাড়া পাই। আর আমরা সবাই ভেবেছিলাম এই ঘটনাটাকে এবার হয়তো অন্য কিছুভাবে সাজাতে হবে, কিন্তু তুমি পুরো ঘটনাটাকে আরও অন্যভাবে সাজিয়ে দাও। তুমি ভাবো যে আমার কিডন্যাপিং হচ্ছে আর তুমি সে অনুযায়ী নিজের মতো প্ল্যান করতে থাকো। এই সমস্ত কথা শুনে জিনসক কোনো কিছু বিশ্বাস করে না। সে বলে তোমরা আমাকে কোনো একটা খুনের মিথ্যা দায়ে ফাঁসাচ্ছ। আমি এই সমস্ত কোনো কিছু বিশ্বাস করি না। আমি একজন মানুষকে খুন করতে পারবো সে কথাটা তো আমি বিশ্বাস করছি না। তাহলে তুমি কি করে বলতে পারো যে আমি একজনকে খুন করেছি? এরপরে উনসুক জিনসুককে একটি গাড়িতে করে সেখান থেকে নিয়ে যায় আর তাকে গাড়ির মধ্যে বোঝাতে থাকে যে তার পুরনো স্মৃতি ফিরে আসা ঠিক কতটা দরকার, না হলে এই খুনের কখনোই কিনারা হবে না। কিন্তু জিনসুক এই কোনো কথাই বিশ্বাস করে না। সে উনসুকের হাত থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে লাফ দেয় আর সেখান থেকে পালাতে থাকে। কিন্তু উনসুক সঙ্গে সঙ্গে জিনসুককে সে গাড়ি নিয়ে ফলো করে আর সেই সময় আর এইভাবেই চলতে চলতে উনসুকের গাড়িটা একটি গাড়ির সাথে ধাক্কা খায় আর সে গাড়ির ভিতরে রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে যায়। এই সময় জিনসুক ভাবে উনসুক হয়তো তাকে ফলো করতে গিয়ে মারা গেছে। সেই সময় সেও সেখান থেকে দৌড়ে পালাতে যায় আর দৌড়তে দৌড়তে সে একটা মেন রোডে এসে পড়ে আর মেন রোডে একটা গাড়ি তাকে বেশ জোরেই ধাক্কা দেয়। সেও সেখানেই পড়ে যায়। আমরা দেখি জিনসুককে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে আর তার ট্রিটমেন্ট শুরু হচ্ছে, কিন্তু সে পুরোপুরি এখনও সেন্সলেস হয়নি। তার এবার আস্তে আস্তে ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে। এইখান থেকে একদম মূল টুইস্ট আমরা জানতে পারি। আমরা দেখতে পাই জিনসক তার পরিবারের সাথে আছে। জিনসকের পরিবারে আছে তার মা বাবা আর তার একটি দাদা আর সে। জিনসকের পরিবার গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছিল, কিন্তু সেই সময় গাড়িটা ধাক্কা খায় আর গাড়ি অ্যাক্সিডেন্টে তার মা বাবা সেখানেই মারা যায় আর জিনসুকের দাদা বেশ গুরুতর আহত হয়, কিন্তু জিনসুক কোনোভাবে বেঁচে যায়। জিনসকের দাদার এই আহত হওয়াতে তার ট্রিটমেন্টের পেছনে অনেক টাকা খরচা হচ্ছিল, কিন্তু তবুও তার দাদার উন্নতির কোনো লক্ষণ পাওয়া যাচ্ছিল না। ডাক্তার বলে তার দাদাকে একটি বিশেষ অপারেশন করতে হবে, তার জন্য প্রচুর টাকার দরকার আর সে অপারেশন করলে হয়তো তার দাদা কিছুটা হলেও সুস্থ হবে। আমরা সেই সময় দেখি কোরিয়ার অর্থনৈতিক অবস্থা তখন বেশ খারাপ ছিল। সেই কারণে জিনসুক সারাদিন চেষ্টা করেও পত্রিকা দেখে বিভিন্ন অ্যাডে ফোন করেও কোনো কাজ পায় না। তাই সে শেষমেশ অনলাইনে একটি অ্যাড দেয়। সে জানায় সে কোনো রকমের কাজ করতেই রাজি আছে। সে জানায় সে টাকা পেলে যে কোনো কাজই করবে। সে দেখে সেই মেসেজে বেশ কয়েকদিন পর একটি লোক রিপ্লাই করেছে। সে লিখেছে, আমি তোমাকে যে কাজ বলবো তুমি কি সেই কাজটা করতে পারবে? তাহলে তুমি যত টাকা চাইবে আমি তত টাকা দিয়ে দেবো। জিনসক তাকে জিজ্ঞাসা করে, ঠিক তাহলে আমাকে কি কাজ করতে হবে? সে জানায় একটা খুন করতে হবে। জিনসক বেশ ঘাবড়ে যায়। সে লোকটি বলে, তোমাকে আমি দুপুর পর্যন্ত ভাবার মতো সময় দিচ্ছি, এরপরে এই কাজটা আর অ্যাভেলেবেল থাকবে না। জিনসক বেশ হতাশ হয়ে পড়ে। সে ভাবে নিজের দাদাকে বাঁচাতে গিয়ে আরেকজনের প্রাণ নিতে হবে, কিন্তু সে কি করে একজনের প্রাণ নিতে পারবে? সে খুবই একটা সাধারণ মানুষ, সে সাধারণ জিনিসেই ভয় পায়। তাকে শেষমেশ খুন করতে হবে, কিন্তু সে দাদার কথা ভেবে শেষমেশ সেই লোকটার কাছে রিপ্লাই দেয় যে সে কাজ করতে রাজি আছে।
লোকটি তাকে একটি ঠিকানা দেয় আর ঠিকানা দিয়ে বলে এই বাড়িতে গিয়ে দুজন বাচ্চা আর একজন মহিলা থাকবে, তাকে শুধু সেই মহিলাকেই খুন করতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে বাচ্চাদের কেউ যেন আহত না হয়, বাচ্চাদের কারোর যেন কোনো কিছু না হয়, শুধু সে মহিলাকে খুন করবে আর সেখান থেকে চলে আসবে। এইবার আমরা দেখি জিনসক খুন করতে সেই বাড়িতে গিয়েছিল যেই বাড়িতে সে তার নকল পরিবারের সাথে ভাড়া থাকতে গিয়েছিল। আমরা দেখি জিনসক সেই বাড়িতে যায়, কিন্তু তবুও শেষ মুহূর্তে সে আর খুন করতে পারে না। সে সেখান থেকে বেরিয়ে আসার কথা ভাবে। সেই সময় যেই মহিলাকে সে খুন করতে গিয়েছিল সেই মহিলা তাকে দেখে ফেলে। সেই মহিলা তাকে দেখে বেশ চিৎকার করতে শুরু করে। জিনসক সেই মহিলাকে শান্ত করার চেষ্টা করে আর বলে আপনি চিৎকার করবেন না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আমি কোনো কিছুই করতে আসিনি। এই কথা শুনে মহিলাটি শান্ত হয়ে যায়, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। জিনসক সেখান থেকে বেরিয়ে আসতে গেলে সে দেখে মহিলার মেয়ে সে ঘুম থেকে উঠে গেছে, আর সেই মেয়েটি জিনসকের হাতে ছুরি দেখে বেশ জোরে চিৎকার করে আর সেখান থেকে পালাতে যায়। জিনসক তার পিছনে দৌড়ায়, তাকে চুপ করতে বলে, কিন্তু মেয়ে কিছুতেই চুপ করে না। দেখে মেয়েটি দৌড়ে দৌড়ে সেই রুমে এসেছিল আর মেয়েটির সাথে দৌড়ে এসেছিল তার মা। জিনসক মেয়েটিকে অনেক শান্ত হতে বলে, কিন্তু মেয়েটি ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে। সেই সময় দৌড়াদৌড়িতে জিনসকের হাতেই ভুল করে মেয়েটি খুন হয়েছে, আর মেয়ে খুন হয়েছে দেখে মা একদম চিৎকার করে ফেলে। আর জিনসক সেই সময় ভয়ে কান্না করতে থাকে, কিন্তু সে তাই মহিলাটাকে শান্ত করতে বলে। সে মহিলাকে বলে আপনি বিশ্বাস করুন আমি ইচ্ছে করে খুন করিনি, কিন্তু সেই মহিলা কোনো কথাই বিশ্বাস করতে যায় না। জিনসক তাকেও শান্ত করতে যায়। সেই মহিলাকেও জিনসক ভুল করে খুন করে ফেলে, সে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করেনি। জিনসক সেই ঘর থেকে কান্নাকাটি করতে করতে বেরিয়ে আসে, আর সে দেখতে পায় সেই দরজার সামনে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলেটি জিনসককে বলে আমার মা কোথায় গেল। জিনসক যা হোক করে নিজেকে শান্ত করে বলে তুমি গিয়ে বিছানায় শুয়ে পড়ো, 1 থেকে 100 পর্যন্ত গোনো, আমি এক্ষুনি তোমার মাকে নিয়ে আসব। সেখান থেকে বেরিয়ে আসে। সে পুরো রাস্তা কান্না করতে করতে গেছে, সে বিশ্বাস করতে পারছে না সে আজকে 2টো মানুষকে খুন করে ফেলেছে। এইবার এখানে একটা বিশাল বড় টুইস্ট রিভিল হয়। জিনসক যেই পরিবারকে খুন করতে এসেছে সেই পরিবার অন্য কেউ নয়, সেই পরিবার হলো সেই ডাক্তারের পরিবার, আর জিনসককে খুন করার জন্য আদেশও এই ডাক্তারই দিয়েছিল। এইবার এই ডাক্তার সরাসরি জিনসকের সাথে দেখা করতে আসে আর তাকে বলে আমি তো তোমাকে বলেছিলাম শুধু আমার স্ত্রীকে খুন করতে, তুমি কেন আমার মেয়েকে খুন করেছো। এই বলে সে জিনসকের উপর প্রচুর চিৎকার করে, আর সেও ডাক্তার কান্নায় ভেঙে পড়ে। জিনসককে সে বলে আমার বউয়ের অনেকগুলো ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্সের টাকাটা পেলে আমি ভালো করে বাঁচতে পারতাম। ডাক্তার জিনসককে মারতে গিয়ে তার গলা চেপে ধরে। জিনসক বাঁচার জন্য তার হাতটা ছাড়ে, কিন্তু কোনো কারণে সেই সময় ছাদের দেওয়াল পাতলা থাকায় দেওয়ালে রেলিং ফেলে ডাক্তার সেখান থেকে পড়ে যায়। জিনসক ডাক্তারকে বাঁচানোর চেষ্টা করে, তবুও সে ডাক্তারকে বাঁচাতে পারে না। ডাক্তার ছাদ থেকে পড়ে মারা যায়। জিনসক আর নিতে পারে না, সে না চাইতেও 3টে খুন করে ফেলেছে, একটা পুরো পরিবারকে শেষ করে ফেলেছে। জিনসকের এই 20 বছরের পুরো স্মৃতি তার মাথা থেকে বেরিয়ে গেছে। আর এইখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। আমরা দেখি জিনসক তার হাসপাতালের বেডে শুয়ে আছে, আর সে চোখ খুলে দেখতে পায় তার সাথে দেখা করার জন্য ইয়নসক এসেছে। তাকে বলে দেখতে পাচ্ছ চেষ্টা করলেও সহজে মরা যায় না, আর তুমি 3খানা খুন করেছো, তবুও তুমি কোনো কিছুই মনে করতে পারছো না। বলে সে একটি বিষ প্রয়োগ করতে যায় জিনসকের সেলাইনে, কিন্তু সেই সময় জিনসক বলে ওঠে ভিক্টিমের পরিবারকে বলে দিও আমি ইচ্ছা করে কোনো কাজ করিনি। ইয়নসুক ইঞ্জেকশনটা ফেলে দেয়, আর সে জিনসুককে বলতে থাকে তার মানে তোমার সমস্ত কথা মনে পড়ে গেছে, তুমি বলো তুমি কাজটা একা করেছো না তুমি কারোর সাথে জড়িত ছিলে, তুমি সমস্ত কথা বলো। কিন্তু এই কথা শুনে জিনসুক বুঝতে পারে সেই দিনে সেই বাচ্চা ছেলেটাই আজকে জিয়নসক, কিন্তু সে তার কাছে তার বাবার কোনো কথাই স্বীকার করে না। সে বলে না আমাকে কেউ কোনো কিছু করতে বাধ্য করেনি, আমি একাই নিজের ইচ্ছাতেই খুনটা করেছিলাম। তার মুখের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে মিথ্যে কথা বলছো, আমি জানি আমার বাবা নিশ্চয়ই তোমাকে সুপারি দিয়েছিল, আমার বাবা তোমার সাথে জড়িত আছে। জিনসুক কোনো কথাই স্বীকার করে না। আমি কেন বলছি জানো, কারণ আমার এখনো মনে আছে আমার মায়ের মৃত্যুর কয়েকদিন আগে বাবা ইন্স্যুরেন্সের অনেকগুলো কাগজ মাকে দিয়ে সই করিয়েছিল। বাবা নিশ্চয়ই সেই টাকাগুলো নিজের করতে চেয়েছিল, তাই সে তোমাকে মাকে খুন করতে বলেছিল, কিন্তু তুমি এসে আমার দিদিকে আর মাকে দুজনকেই খুন করলে। জিনসুককে বলে তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো যে আমি এই সাধারণ জিনিসটা খুঁজতে পারবো না, বা এই সাধারণ জিনিসটা আমি বুঝতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে আসে, আর আমরা দেখতে পাই সে ছাদে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেয়, আর এইভাবে সে নিজেকে শেষ করে ফেলে। আর আমরা দেখি জিনসক
সে যখন সমস্ত কিছু মনে করতে পেরেছে, সে বুঝতে পেরেছে সে একা হাতে একটা পরিবারকে না চাইতেও শেষ করে ফেলেছে, শুধুমাত্র তার দাদাকে বাঁচানোর চেষ্টা করার জন্য। কিন্তু সে কাউকে বাঁচাতে পারেনি। তা না নিজের পরিবারকে বাঁচাতে পেরেছে, নিজের দাদাকে বাঁচাতে পেরেছে, না একটা পরিবারকে বাঁচাতে পেরেছে। সেও সেই বিষের ইঞ্জেকশনটি তুলে নেয় আর নিজের গায়ে পুশ করে নিজেকে মেরে ফেলে। এইবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা বলো তোমাদের এই গল্প শুনে কি মনে হলো? এই সিনেমায় ঠিক দোষীটা কে? এই সিনেমার ভিলেন